গত কয়েকদিন আগে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে দিল স্যামসাং তাদের নতুন লাইনআপের একটি ফোন স্যামসাং গ্যালাক্সি M33। মূলত এটা প্রিভিয়াস জেনারেশনের যে স্যামসাং গ্যালাক্সি M32 ছিল সেটারই সাকসেসর বলা যায়। বাট এই ফোনটা খুবই হায়ার প্রাইসে স্যামসাং লঞ্চ করেছে। এই ফোনটার অফিসিয়াল প্রাইস বাংলাদেশে হচ্ছে 30,990 টাকা, অলমোস্ট 31,000 টাকা, যেটা হচ্ছে এর 128GB ভ্যারিয়েন্টের প্রাইস। বাট এই ফোনটা আমাদেরকে যে সকল স্পেসিফিকেশন অফার করছে সেই অনুযায়ী কমপক্ষে আমার মনে হচ্ছে এই ফোনটার প্রাইস 30,000 হওয়ার কথা না। গজব বেইজ্জতি হ্যায়। সো আজকের ভিডিওতে মূলত এই ফোনটা ইন ডিটেলস নিয়ে আলোচনা করব অ্যান্ড বলবো এই ফোনটা কি ভ্যালু ফর মানি কিনা। আমি অবশ্যই সাজেস্ট করব যে এই ফোনটা কেনার আগে একবার হলেও ভেবে দেখুন। তো পুরো ভিডিও জুড়ে আমি মাইন থাকছি আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো অ্যাট ফার্স্ট যদি আমরা এটার লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ফোনটার লুকসটা প্রিভিয়াসলি যে সকল স্যামসাং এর ফোন ছিল অনেকটাই তেমন কোনো নতুনত্ব আমি এখানে দেখতে পাচ্ছি না। অ্যান্ড এই ফোনটা কিন্তু ফুললি প্লাস্টিক ফ্রেমের একটি ফোন এবং প্লাস্টিক বিল্ডারই বলা যায়। অ্যান্ড এটা কিন্তু খুবই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটেড একটি ফোন, অর্থাৎ আপনার হাতের ছাপ কিংবা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই পরিমাণে থাকছে। সো অবশ্যই সাজেস্টেড থাকবে যে একটি টিপিইউ কেস ইউজ করার জন্য। এই ফোনের বক্সে আপনারা কোনো প্রকার চার্জার পাচ্ছেন না, যেটা খুবই খারাপ একটি বিষয়। যেটা হচ্ছে বর্তমানে কিন্তু আমরা হায়ার প্রাইসের যে সকল ফোন রয়েছে সেগুলোতে দেখতে পাই যে চার্জার তারা দেয় না। বাট স্যামসাং কেন এরকম একটা মিড রেঞ্জ বাজেটের ফোনে চার্জার উঠিয়ে নিল সেটার বিষয়ে আমার কিছু বলার নেই। এই ফোনটার রাইট সাইডে থাকছে এর পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার, এবং এর পাওয়ার বাটনে থাকছে এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, যেটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট বলা যায়। বাট আমার কাছে কিছুটা অ্যানিমেশন ডিলে মনে হয়েছে। উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। লেফট সাইডে আসলে পেয়ে যাবেন এর সিম কার্ড স্লট, যেখানে আপনারা দুটো সিমের পাশাপাশি একটি এইচডি কার্ডও ইউজ করতে পারবেন। এই ফোনটার নিচে আসলে আপনারা পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, 3.5mm হেডফোন জ্যাক এবং স্পিকার গ্রিল। এন্ড স্পিকার সাউন্ড নিয়ে যদি কথা বলি, এখানে অবশ্যই আমি স্টেরিও স্পিকারটাকে মিস করেছি। এখানে একেবারে নর্মাল টাইপের একটা স্পিকার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে মোনো স্পিকার। এটার সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালোই বলা যায়। এই ফোনটা আমার কাছে ফার্স্টে দেখে বেশ মোটা এবং হেভি ওয়েটের ফোনই মনে হয়েছে, কারণ হচ্ছে এর থিকনেস করা হয়েছে 9.4mm এবং এর ওয়েট হচ্ছে 198 গ্রাম। অবশ্যই আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ফোনটা খুবই হেভি ওয়েট এবং মোটা হয়ে গিয়েছে। এক হাতে ইউজ করতে অনেকেরই প্রবলেম ফেস করতে হবে, বাট দুই হাতে বেশ স্মুথলি ইউজ করতে পারবেন। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এই ফোনে থাকছে 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি টিএফটি এলসিডি প্যানেল ডিসপ্লে, যেটা 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে এবং এর পিপিআই ডেন্সিটি হচ্ছে 400। এই ফোনটার ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিয়া গোরিলা গ্লাস 5। আমরা বরাবরই জানি যে স্যামসাং তাদের ডিসপ্লে প্যানেলটা খুবই জোস করে, বাট এখানে স্যামসাং 30,000 টাকা বাজেটের একটি ফোনে একটা টিএফটি প্যানেল ডিসপ্লে যে কেন দিল সেটার কোনো উত্তর আদৌ আমার জানা নেই। অবশ্যই স্যামসাংকে এখানে ডাউনগ্রেড করতে হয়, কারণ এরকম একটা বাজেটে, এর থেকে অনেক কম বাজেটে কিন্তু আমরা অ্যামুলেট প্যানেল ডিসপ্লে আজকাল দেখতে পাচ্ছি। সেখানে কেন যে স্যামসাং টিএফটি প্যানেল ডিসপ্লেটা ইউজ করলো সেটা আসলেই বলা কঠিন। বাট এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায়। এই ফোনটার যে এর ডিসপ্লের কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বাট পার্সোনালি বলতে গেলে এখানে অবশ্যই আমি অ্যামুলেটটাকে খুব ব্যাডলি মিস করছি। অ্যান্ড এর যে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, এর মাধ্যমে আপনারা টাচ রেসপন্স প্লাস হচ্ছে মাল্টিটাস্কিং এ বেশ ভালো একটা ফিল পেয়ে যাবেন। মোটামুটি নর্মাল টাইপ ইউজে বেশ ভালো ধরনের পারফরমেন্সই দিতে পারে। বাট আবারও বলছি, এখানে অবশ্যই অ্যামুলেট প্যানেল ডিসপ্লেটাকে আমি মিস করছি। পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, আউট অফ দ্য বক্স এই ফোনে পেয়ে যাবেন আপনারা অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকহ্যান্ডে ইউজ করা হয়েছে One UI 4.1। চিপসেট হিসেবে এখানে থাকছে স্যামসাং এর নিজস্ব চিপসেট Exynos 1280, যে একটি 5nm বেসড অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। জিপিইউ হিসেবে এখানে ইউজ করা হয়েছে Mali G68। মূলত এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনারা খুবই ভালো পাবেন, কারণ One UI প্লাস হচ্ছে অ্যান্ড্রয়েড 12 এর মিক্সারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমরা সবাই জানি যে বর্তমানে যে সকল ইউআই রয়েছে তার মধ্যে কিন্তু One UIটা ওয়ান অফ দ্য বেস্টই বলা যায়, যেটার ভিতরে তেমন কোনো প্রবলেম এখনো কেউ পায়নি। বাট এর যে Exynos চিপসেটটা রয়েছে এটা কিন্তু তেমন হাই লেভেলের একটা চিপসেট নাই। এটা কিন্তু আমরা জানি স্যামসাং এর মিড রেঞ্জের থেকে একটু কম লেভেলের ফোনগুলোতে ইউজ করা হয়। বাট এরকম একটা 31,000 টাকা দামের ফোনে স্যামসাং এই চিপসেটটা ইউজ করলো, যার মধ্যে আমার কাছে আসলে কিছুটা খারাপ লেগেছে। এই ফোন দিয়ে আপনারা ডে টু ডে টাস্কিং এ বেশ ভালো পারফরমেন্স পাবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, যেহেতু 8GB র্যামও রয়েছে। বাট এই ফোনটা দিয়ে যদি আপনারা খুব হেভি গেমিং করতে চান তাহলে অবশ্যই বলবো এই আশাটা বাদ দিয়ে দিন, কারণ এই ফোন দিয়ে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এই টাইপের গেমগুলো খুব লং টার্ম যদি ইউজ করেন সেক্ষেত্রে কিছুটা হিটিং ইস্যু দেখা যায়। এটা আমার কাছে কিছুটা খারাপ মনে হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে এই ফোন দিয়ে আপনারা পাবজি খেলতে পারবেন এইচডি গ্রাফিক্সে, হায়ার ফ্রেম রেটে, যেখানে কিছুটা লং টার্ম ইউজে মাঝে মধ্যে ল্যাকেন্সি দেখা যায়, বাট সেটা কোনো মেজর ইস্যু আমার কাছে মনে হয়নি।
কল অফ ডিউটি আপনারা হাই ফ্রেম রেটে খেলতে পারবেন এইচডি গ্রাফিক্সে, অ্যান্ড অ্যাসফল্ট 9ও বেশ স্মুথলি এই ফোনে রান করে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে গেমিংয়ের জন্য অবশ্যই এই ফোনটা রেকমেন্ডেড না। আপনারা গেমিংয়ের জন্য অন্যান্য ফোন অবশ্যই বেছে নিতে পারেন, বাট যারা একেবারে নর্মাল টাইপের গেম করেন তাদের জন্য এই ফোনটা তেমন কোনো প্যারাদায়ক হবে না। বাংলাদেশে এই ফোনটার একটি মাত্র ভ্যারিয়েন্ট এসেছে, সেটা হচ্ছে 8GB র্যাম 128GB রোম, যা স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। ক্যামেরা নিয়ে যদি কথা বলি, এই ফোনে ইউজ করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 5 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো শুটার এবং একটি ডেপথ সেন্সর। বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে যখন শুনতে পেরেছি যে 5 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে একটি 20,000 টাকা বাজেটের ফোনে, যেখানে আমরা এর থেকেও কম প্রাইসে স্যামসাং এর নিজস্ব ফোনই 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা সহিত পাচ্ছি। সেখানে কেনই বা আমরা এই ফোনটা রেকমেন্ড করব? এই ফোনটা ডে লাইটে বেশ ভালো ছবি আপনাকে দিতে পারবে, বাট লাইট ড্রপ করলে অনেকটাই প্রবলেম ফেস করতে হবে। এজ ডিটেকশনটা আমার কাছে কিছুটা প্রবলেম মনে হচ্ছে। সো ওভারঅল বলতে গেলে একেবারে এভারেজ লেভেলের একটা পারফরমেন্স দিতে পারবে। এই ফোনতে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps এ, যেখানে কোনো প্রকার স্টেবিলাইজেশন পাবেন না, বাট 1080p 60fps এ রেকর্ড করতে পারবেন। যদি আপনারা স্টেবলভাবে ভিডিও রেকর্ড করতে পারেন তাহলে হয়তো এর ভিডিও ফুটেজটা কাজে লাগতে পারে। ফ্রন্টে আসলে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 30fps এ রেকর্ড করতে পারবেন। এন্ড ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স নিয়ে যদি বলতে হয়, 8 মেগাপিক্সেল ক্যামেরা হিসেবে বেশ ভালো একটা পারফরমেন্সই দিতে পারবে, বাট অবশ্যই আমি আশা করেছিলাম যে এখানে কমপক্ষে 16 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর দেওয়া উচিত ছিল। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, এখানে কিন্তু স্যামসাং একেবারে জোস একটা ব্যাটারি ব্যাকআপ দিয়েছে, কারণ এখানে ইউজ করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে কোনো প্রকার চার্জার না পেলেও এখানে কিন্তু স্যামসাং 25 ওয়াটের চার্জার সাপোর্ট দিচ্ছে। সো আপনাদের কিন্তু বাইরের থেকে একটা 25 ওয়াটের চার্জার কিনে নিতে হবে। অ্যান্ড আমার কাছে এই বিষয়টা খুবই খারাপ লেগেছে, কারণ হচ্ছে বাইরে থেকে একটা 25 ওয়াটের চার্জার কিনতে গেলে প্রায় অলমোস্ট 1000 থেকে 1500 টাকার মতো কস্টিং হয় একটা ভালো ব্র্যান্ডের চার্জার কিনতে গেলে। সেক্ষেত্রে কিন্তু ফোনটার প্রাইস আরও বেড়ে যাবে। অ্যান্ড এটাতে কিন্তু রিভার্স চার্জিং সিস্টেম রয়েছে, বাট সেটা কত ওয়াটের সেটা আমি এখনো জানি না। আবার এই 6000 mAh এর ব্যাটারি কিন্তু আপনাকে খুব লং টার্ম একটা ব্যাকআপ দিবে, কারণ হচ্ছে যারা রেগুলার ইউজার রয়েছেন তারা অলমোস্ট 2 দিনের মতো ব্যাকআপ পাবেন। এই বিষয়টা অবশ্যই প্রশংসনীয়। আবার যারা একেবারে হেভি ইউজ করেন তারা একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোন দিয়ে আপনার স্ক্রিন অন টাইম অলমোস্ট 7 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড এই 25 ওয়াটের চার্জার দিয়ে আপনারা একটা বাইরে থেকে কিনে আনেন, সেক্ষেত্রে আপনার চার্জ দিতে অলমোস্ট 2 ঘন্টা প্লাস সময় লাগবে। তো এবার যদি এই ফোনটার ওভারঅল পারফরমেন্স নিয়ে কথা বলি, সেক্ষেত্রে অবশ্যই বলতে হয় যে এই ফোনটা 30,000 টাকা বাজেটে একেবারেই ভ্যালু ফর মানি না। যার মেইন রিজনটা আমার কাছে মনে হয়েছে এর ডিসপ্লে প্লাস হচ্ছে এর পারফরমেন্স সেকশন। অবশ্যই আমরা স্যামসাং এর মতো একটা ব্র্যান্ড থেকে এর থেকে ওয়ে বেটার আশা করি, সেক্ষেত্রে কিন্তু স্যামসাং অবশ্যই এখানে ডাউনগ্রেড থাকবে। অ্যান্ড আমি রিকমেন্ড করবো না 30,000 টাকা বাজেটে কমপক্ষে এই ফোনটা নেওয়ার জন্য। বাজারে এর থেকে অনেক ভালো ভালো ফোন রয়েছে, আপনারা অবশ্যই গেমিং এর জন্য সেই ফোনগুলো দেখতে পারেন। পোকো F3 রয়েছে, প্লাস হচ্ছে রিয়েলমি, রেডমি, এই সকল ব্র্যান্ডের ফোন রয়েছে, আপনারা সেগুলো চাইলে দেখতে পারেন। অ্যান্ড এই ফোনটার ভালো দিক নিয়ে যদি বলতে হয়, সেক্ষেত্রে আমার কাছে এর 6000 mAh এর ব্যাটারি ব্যাকআপটা খুবই ভালো লেগেছে। এবারে আমার কাছে তেমন কিছু একটা চোখে ধরার মতো কিংবা আহামরি মনে হয়নি। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।